মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের একটি ছোট গল্প পুষ্পবনে হত্যাকাণ্ড। হাওড়া বর্ধমান কর্ডলাইনের ধারে ছোট্ট গ্রাম ময়না। ছোট্ট স্টেশন, ভিড় যেটুকু তা সকাল আর সন্ধে দুবার, বাকি নির্জন খাঁ খাঁ। ষাঁড়ের মতো কাঁধওয়ালা বুড়ো রেলবাবুর চোখের পর্দার সর পড়েছে। কিন্তু সন্ধ্যের দিকে ময়নার মাঠে একটা হ্যারিকেনের আলো আসছে ঠিকই দেখতে পান। যেদিন সত্যি সত্যি আসে না সেদিনও দেখতে পান, কিন্তু 7:15 আপ লোকাল স্টেশন ছেড়ে গেলে তখন টের পান আলোটা আসেনি। তার মানে আজ একটা ছুটি ছাটার দিন। এই অপগণ্ড স্টেশনে দিনের খাতায় ছুটি অছুটির চিহ্ন দিতে ওই আলোটারই যত গরজ। সকালের দিকে ভিড় থাকে, ছানা চালানকারী গয়লা আর চাকুরেদের। তারা সন্ধ্যের আগে হইচই করে অবতীর্ণ হয়। তারা সবাই ডেলি প্যাসেঞ্জার। বুড়ো রেলবাবু বলেন ডেলি পাষণ্ড, তারাও বলে ডেলি পাষণ্ড। আর এই পাষণ্ডদের জন্যই হল স্টেশন রেলের কর্চায় স্টেশনার্থের স্বীকৃতি পেয়েছিল। সন্ধে ময়নার মাঠে অন্ধকার থাক না থাক, জ্যোৎস্না থাক না থাক, কি বৃষ্টি বাদলা ঝড় ঝাপটা হোক না হোক, লাঠি ঠুক ঠুক করে হ্যারিকেন হাতে লোকটা স্টেশনের দিকে আসবেই। খড়ি পড়া খরিসের মতো উদাম গা, হাঁটু অবধি আঁটো ময়লা ধুতি, কাঁধে চিটচিটে গামছা, অনেকটা কুঁজো হয়ে সামনে ঝুঁকে সে হাঁটে। সেটা বয়সের ভারে নয়, মাটির টানে। মাটির টান একবার গায়ে নিলে ওরকম হয়। সারা জীবন মাটি তাকে গভীর থেকে গভীরতর কেন্দ্রে টেনে নিয়ে যেতে থাকে। ষষ্ঠীচরণ আর সোজা হতে পারবে না, সে মালি। মাঠ থেকে আলোটা উঠে পশ্চিমের রেল ফটক পেরোয়, তারপর রেলপাটির কাঠে বাঁকানো দুটো পা আর একটা বাদামি কাঠের লাঠি খুটখাট আওয়াজ করে স্টেশনের দিকে এগোয়। পশ্চিমের ডিস্ট্যান্স সিগন্যাল নীল হয়ে যায়। সেদিকে দূরে গুজগুজ করে ওঠে লোকাল আপের বাতি। ক্রমে পায়ের তলায় আস্তে আস্তে একটা অস্পষ্ট স্পন্দন জাগতে থাকে। ষষ্ঠীচরণ হাঁপাতে হাঁপাতে আসে। প্ল্যাটফর্মের শেষ দিকে এসে সুপ্রাচীন ফুসফুস থেকে গ্যাস বের করে দেয়। একটা অস্বস্তি তার মাথার মধ্যে শেষবারের মতো মাকড়সার জাল বুনে সরে যেতে থাকে। সেই আচ্ছন্নতার ঘোর নিয়ে সে তাকায় গর্জনকারী ধাবমান সভ্যতার দিকে। তার ছেলেকে এই সব সময় এত তুচ্ছ লাগে, এত অসহায়। শিক্ষিত ছেলে, চাকুরি করে, কিন্তু গর্জনকারী বেগবান ওই সভ্যতার কাছে তার প্রাণের কি আলাদা দাম আছে কিছু? আর ওদিকে বুড়ো রেলবাবু টের পান ষষ্ঠীচরণ এসে গেছে যথারীতি। টহল দিতে দিতে চলে আসেন কাছে। কে রে, ষষ্ঠী নাকি? হ্যাঁ বড় বাবু। আবার কে? ষষ্ঠীচরণ বিনীত হয়ে বলে। বড়বাবু হাসেন। তোমার মরণ নেই হে? ষষ্ঠীচরণ আরো বিনয়ে বলে, একে নেই। দেখো হে ষষ্ঠী, বরাবরই বলেছি এটা ঠিক নয়, তুমি ভুল করছো। কি বড় বাবু? সব জেনেও
এমনই প্রশ্ন করে সে। কেন? ছেলে পুলেদের অত নাই দিতে নেই। হ্যাঁ, যখন কচি কাঁচা ছিল, লেখাপড়া শিখতে গেছে, এসেছে, তখন মানলুম। এগোতে এলে কি জানি রাত বেরেতের পাড়াগা, সাপ খোপের জায়গা। এখন তো ছেলে লায়ক হয়েছে, বিয়ে পাশ করেছে, চাকরি করছে। একথা ষষ্ঠীচরণকে সবাই অবশ্য বলে, বারণ করে এভাবে আলো নিয়ে এগিয়ে আসতে। নিমাই চালাক চতুর ছেলে, তাছাড়া এখন তো বেশ পয়সা কামাচ্ছে, টর্চ কিনেছে। ওইটুকু পথ দিব্যি অনেকের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে যেতে পারে। তা পারে, কিন্তু ময়না দেখতে সবুজ আর সুন্দর হলে কি হবে? বড্ড সাপ খোপ, পোকামাকড়ের ডেঁপো। ষষ্ঠীচরণ মাটি আর গাছপালা নিয়েই জীবন কাটালো, বুড়ো হলো। সে সাপ চেনে। নিমাইয়ের আগে আর একটা ছেলে ছিল তার। পুকুর পাড়ের ঘরে সে সাপের কামড়ে মারা যায়। সেই থেকে হয়তো ষষ্ঠীচরণ সাপ আর ছেলে সম্পর্কে এই রকম সাবধানী হয়েছে। কিংবা হয়তো এটা নিছক বাড়াবাড়ি। ষষ্ঠীচরণ শুধু বলে, মন মানে না যে বড়বাবু। বড়বাবু চটে যান। এই নিরক্ষর মালিরও নাকি মন আছে, হাতি আছে, হাতি। ব্যাটার ঘরে লেখাপড়া জানা চাকুরে ছেলে, চাঁদ পেয়ে ভজন পূজন করছে। ওই নাই পেয়েই তো ছোকরার চাউনিতে অশ্লীল সাহস আর দৃষ্টতা দেখতে পান বুড়ো রেলবাবু। সকালে তার মেয়ে তৃপ্তি যখন কোয়ার্টারের জানালার কাছে পড়তে বসে, তখন ছোকরার মন ডাউন ট্রেনের দিকে রয়েছে, এ কথা বলাই যাবে না। ওই ছোকছোকামি অনেক চেনা আছে। শালাদের জ্বালায় মেয়েটার গা ময় যেন ফোসকা পড়ে গা, বড়বাবু মনে মনে বলেন। তারপর আসে গর্জনকারী সভ্যতার ধাবমান মশাল। তার আঁচে যেন সব জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। ঢ্যাঙা শিমুল, লাল ব্রিজ, প্ল্যাটফর্ম ছটপট করতে থাকে। গয়লাদের মেয়ে কিংবা বউ, দাদা কিংবা ছেলে নিজের নিজের লোকজনদের নাম ধরে ডাকে। কার্তিক, কার্তিক রে, ফটিক, ও ফটকে, সতু দাদা। কয়েক দণ্ড সেই ডাকাডাকি, ইঞ্জিনের ফোঁস ফোঁস শোঁ শোঁ শব্দ, ছোট্ট স্টেশন কাঁপতে থাকে। সবশেষে জোরালো একটা ডাক সব শব্দ ছাপিয়ে পেরিয়ে আসে। এবার, নিমাই, নিমাই রে, ও নিমাই, নিমাই। বুড়ো মালিটা ছেলেকে ডাকছে, নড়বড় করে ভিড় ঠেলে খুঁজছে। খালি ছানার টিন, লম্বা বাঁশ পাতার ভার আর শিকের দড়িতে পা জড়িয়ে যায়, ঠোক্কর খায়। তার নিমাই কই? গাড়ি ফেল করেছে নাকি? ষষ্ঠীচরণ আরো জোরে ডাকে, নিমাই, ও নিমাই, নিমাই রে। এবং তার সঙ্গে সঙ্গে গলা সুর মিলিয়ে গয়লা ছেলে সুধন্য ঠাট্টা করে বলে, নাই, নাই রে। হাসি ডেলি পাষণ্ডরা। দলটা সব গুছিয়ে রেল লাইন ধরে গ্রামের দিকে এগোয়। ধকধক করে ছেড়ে যায় শব্দকারী মশালধারী সভ্যতা পরে স্টেশনের দিকে। পড়ে থাকে
আধিম অন্ধকার ফের। সেই অন্ধকারে গ্রামের দিকে মিলিয়ে যেতে যেতে থাকে সুরসিক ছেলে সুধন্যর গান। সুচি মাতা কাঁদে নিমাই, সুচি মাতা কাঁদে নিমাই, নিমাই নিমাই রে, প্রতিধ্বনি কাঁদে বলে নাই নাই নাই। শূন্য জনহীন স্টেশনে ষষ্ঠীচরণ ব্যাকুল হয়ে বলে, এমন তো হওয়ার কথা নয়। কেন হলো? গাড়ি ফেল করলে? তাই তো, তাই তো। এখন আমি কি করি? বুড়ো রেলবাবু নেই, খালাসিরাও নেই, সবাই স্টেশন ঘরে ঢুকেছে। আর সেই সময় কাছাকাছি অন্ধকারে জ্বলে ওঠে দেশলাই। কে সিগারেট ধরাচ্ছে। ষষ্ঠীচরণ চমকে ওঠে, কে বটে গা? কে কে কে? কাছে গিয়েই গায়ে জ্বর হুঁশ করে ছেড়ে যায় বুড়ো মালির। ফিক করে হাসে, কই দেখি, কই দেখি, আমার মরণ, এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছ? বলি সারা দিবি তো? আমি আমি দেখেই সারা। নিমাই পা বাড়িয়ে বলে, অমন ষাঁড়ের মতো চেঁচাও কেন? অত বলেছি চেঁচাবে না। ষষ্ঠীচরণ ছেলের আগে আগে আলো দেখিয়ে হাঁটে, কিছু বলে না। ছেলে ফিরেছে, এতেই সে খুশি। নিমাই গজ গজ করে, বাড়ি ফেলে এমন করে আসার মানে হয়? আমার জিনিসপত্র রয়েছে, কত কি রয়েছে। এই নির্জন জায়গায় বাড়ি চুরি গেলে কি হবে? হ্যাট, তোমার বুদ্ধি শুদ্ধি আর হবে না। এত বলেছি, মাথায় ঢোকে না। না, মাথায় ঢোকে না বুড়ো মালির। তার পুকুর পাড়ের জনহীন 7 কাঠা ক্ষেত, ছোট মাটির ঘর আর অল্প স্বল্প জিনিসপত্র তুচ্ছ হয়ে পড়ে এই প্রত্যাবর্তনের কাছে। ক্ষেতের ফুল সবজি খোয়া গেলেও পড়ে থাকবে সতত ফলনশীল মাটি। জিনিসপত্র চুরি গেলেও কিনতে পারবে। কিন্তু নিমাই, তুমি খোয়া গেলে কোথায় পাই বলো? পাই নাকি আর মাথা খুঁড়েও? এই হলো ষষ্ঠীচরণের স্তব্ধ জবাব। নিমাই বুদ্ধিমান ছেলে, তার মেরিট আছে, তাই কোনো পরীক্ষাতেই ফেল করেনি। সেসব টের পায় যেন। টের পেয়ে সিগারেটটা জুতোর তলায় রেল কাটে পিষে বলে, ছেলে যেন কারণ নেই। তোমার মতো বাবা আমি দেখিনি বাবা। অমনি গরবে ছটফট করে হেসে ওঠে বুড়ো। নেই তো, আছে। এই যে সব বাবু ভদ্রলোকেদের গা, এত সব সুন্দর গাদা টরছে, একটাও লাগে তোর পায়ের তলায়? সবাইয়ের মুখে জুতো মেরে বরাবর ফার্স্ট হয়েছিস। সবাই চোখ কানা করে একটা চাকরিও পেয়েছিস। শালারা হিংসে পেটে পড়ছে। কাল মদনবাবু বলেছে, তোমার কপালে ষষ্ঠী। কপালে বই কি? আবার সেদিনকে ন্যাড়াবাবু বলে কি জানিস? তোমাদের জন্য গভর্নমেন্ট চাকরি দিতে হাত বাড়িয়েই রয়েছে। বাউন কাজের MA পাস ছেলেরা নিত্য কলকাতায় যাচ্ছে আসছে, শুকতলা করে ভুট হলো। দেখ রে সবাই দেখ, খুব অত্যাচার কইরেছিস একদিন, এই বেড়ে দেখ। এইসব কথা গজগজ করে বলতে থাকে ষষ্ঠীচরণ, আর কুঁজো তার দেহ ব্যাঙের মতো লাফ দিয়ে দিয়ে এগোয়। রেল ফটকে এসে গলা চড়া করে সে। কাটাপাড়া থেকে নব যে চিঠিটা লিখেছে
শিগগিরই তার জবাব তো একটা দিতে হবে, দেরি হয়ে যাচ্ছে যে। বুড়োমালি মাটি, বাতাস আর আকাশের বর্ষার গন্ধ পেয়েছে। পোকামাকড়গুলো ব্যস্ত হয়ে উঠেছে। তার আগেই কাজটা চুকে যাওয়া দরকার। আর কতদিন সে হাত পুড়িয়ে রেঁধে খাওয়াবে ছেলেকে? অন্যমনস্কভাবে নিমাই বলে, ফটো পাড়াতে লিখে দাও। কালীতলার বিশাল বটের নিচে হঠাৎ থেমে ফ্যাক ফ্যাক করে হাসে ষষ্ঠীচরণ। কথা শোনো, হ্যাঁ রে, আমি যদি লিখতেই পারবো। তো তোর পিঠে পড়ে থাকে চিঠি। নিমাই গম্ভীর মুখে বলে, মেয়ে যে বেশি লেখাপড়া জানে না। জানে না? তুই শিখিয়ে পড়ে নিবি। তুই তো মায়ের পেট থেকে বিদ্যান হয়ে আসিস নি বাবা। বলে প্রাজ্ঞ মালি রাস্তায় ঝুঁকে একটা কাঁটা ভরা শুকনো কাঠি কুড়িয়ে পাশের ঝোপে ফেলে দেয়। কিন্তু থাকবে কোথায় এসে? ওই তো মোটে একটা ঘর, আনহেলদি, অন্ধকার। ষষ্ঠীচরণ ছেলের বিষয়বুদ্ধির পরিচয় প্রচণ্ড খুশি হয়। বেশ তো, বেশ তো, ঘর গইরে নাও, 2 কামরা করো। 1 কামরায় তোমার বন্ধু বান্ধবদের নিয়ে বসবে টসবে, কেউ এলে তো গাছতলায় মাচায় বসতে হয়। 1 কামরায় তোমরা থাকবে। ঘরের জন্য মাটি আর জলের অভাব নেই। ব্যাট, মাটির ঘর, ইটের, ভালো ভালো, তাই বানিয়ে নাও। অত টাকা কোথায়? তোমার মাথা খারাপ হয়ে গেছে। অবাক হয় ষষ্ঠীচরণ। কেন? মাসে মাসে মাইনে পাচ্ছ, ব্যাংকে জমাচ্ছ। আমি তো বাবা আজ অবধি পয়সা হাত বাইরে চাইনি তোমাকে। বলো বলো, চেয়েছি? নিমাই সতর্ক হয়ে বলে, ওসব পরে ভাবা যাবে, তুমি এগোও। আমি একবার বিলের কাজ হয়ে যাব, কাজ আছে। ষষ্ঠীচরণ ঝাঁপিয়ে এসে প্রায় হাত ধরতে চায়। আগে ঘরে চলো দেখি, ভাত জুইরে ঠান্ডা হয়ে গেল। রেঁধে বেইরে চলে এসেছি স্টেশনে। গরম গরম ভাত খেলে স্বাস্থ্য ভালো হয়। শুকিয়ে কি হচ্ছ আয়নাতে দেখেছো চেহারাখানা? এখনো ছেলের উপর জোর খাটে তার। গ্রামের শেষে গিয়ে ঘন ঘন গাছপালার ঝোপঝাড়ে ভরা বড় পুকুর পার হয়ে সুঁড়ি পথে ওরা বাড়ি পৌঁছায়। পথটা দুবেলা ঝকঝকে করে রাখে ষষ্ঠীচরণ। দুধারের ঝোপঝাড় সুন্দরভাবে কেয়ারি করে রেখেছে, এক চিলতে ঘাস গজাতে দেয় না। সাপখোপের ভয় দীর্ঘ সময় সয়ে গেছে অবশ্য, তবু নিয়তির উপর জীবনটা ছেড়ে দেবার মতো সাহস বুড়োর এখনও এলো না। ক্ষেতের প্রতিটি গর্ত, ফাটল এবং ঘাসের গুচ্ছ নিয়ে সে ভাবিত হয়, উন্মূল করে দিতে চায় সেই সব হিংস্র সম্ভাবনা। ঘন কাঁটা ঝোপ আর বাঁশবাতার বেড়া নিয়ে জমিটা ঘেরা। নানান ফুল ফল সবজি ফলায়। সকালে নিমাই খেয়ে বেরিয়ে গেলে সে মাথায় ঝাঁকা নিয়ে বেরিয়ে পড়ে। বেশি দূরে যায় না, গাঁয়ের এ বাড়ি ও বাড়ি ঘুরে বাকিটা স্টেশনের কোয়ার্টারে প্রায় উজাড় করে গুছিয়ে দেয়। কারণ অকারণে ভেটও দেয় মনোনীত মানুষকে। কেউ কেউ তার বাগানে এসেও কিনে নিয়ে যায়। এই করে আজীবন বেঁচে থেকেছে ষষ্ঠীচরণ। ছেলেকে লেখাপড়া শিখিয়েছে। তার মধ্যে সহজাত একটা জেদ আছে, সবাই টের পায়। সে গোঁ ধরে যা করতে চায় তা থেকে কেউ ফেরাতে পারে না। ছেলেকে লেখাপড়া শেখানোর ব্যাপারটাও সেই গোঁ থেকে। এই গাঁয়ের পরেশ ডাক্তার তখন ছোটোখাটো জমিদার।
নানা ঘাটের জল খেয়ে ঘুরে তার কাছে জোটে যুবক ষষ্ঠীচরণ। বনগাঁয়ে একটা বাড়ি ছিল ভদ্রলোকের, ছোট্ট বাগিচা ছিল। পুষ্পবিলাসী পরেশ ডাক্তার ষষ্ঠীচরণের বিয়েও দিয়েছিলেন আশ্রিতা একটি মেয়ের সঙ্গে। তারপরে চলে আসেন ময়নার পৈতৃক বাড়িতে। মালি আর মালি বউকে স্বভাবতই সঙ্গে নিয়ে আসেন। এখানেও গড়ে তোলেন মস্ত বাগ বাগিচা। সরলা তাঁর বাড়িতে কাজ করেন। ষষ্ঠী হাঁটু দুমড়ে বাগানে গিয়ে বসে। সবে জমিদারি ঘুচেছে। পরেশবাবুর মন মেজাজ তখন ভালো নেই। প্রায়ই ষষ্ঠীচরণের নামে কাঠাপাড়া থেকে কে এক আত্মীয় নবগোপাল চিঠি লেখে, নিশ্চয়ই কোনো কাউকে দিয়ে লিখিয়ে নেয়। সে খোদ বাবুর কাছে যায় চিঠি নিয়ে। একদিন পরেশবাবু খেপে গিয়ে বলেন, ভাগ বেটা, আমাকে মুড়ি পেয়েছ, রোজ রোজ ওর চিঠি পড়ে দিতে হবে? মাগে গিয়ে বল ছেলে বিয়োগ, তাকে লেখাপড়া শেখাক, তারপরে চিঠি পড়িয়ে নিবি। এই ছিল বিস্ময়কর অভাবিত আচরণ পরেশবাবুর। মদটদ খেতেন, তবে তখন কিন্তু সুস্থ অবস্থায় ছিলেন। হকচকিয়ে যায় ষষ্ঠীচরণ। সে বড় অভিমানী মানুষ আজীবন। ক্ষোভে দুঃখে কেঁদে ফেলে বাঙালি বহুর কাছে। হালকা ছিপছিপে গড়নের মোটামুটি সুন্দর ফর্সা মেয়ে ছিল সরলা। শান্ত নম্র, কথা বলতো কম, নিঃশব্দে কাজ করে যেত। ঠোঁটের কোণায় একটি মুদ্রিত হাসির রেখা ছিল। নিমাই তার মায়ের চেহারা পেয়েছে, বাবার পেয়েছে স্বভাব। তখন বড় ছেলে সাপের কামড়ে মরে গিয়ে ফুটফুটে নিমাইচরণ ধুলোয় ঘাসে বড় হচ্ছে। অবিকল মনে পড়ে সে ছিল এমনই গ্রীষ্মকাল, বাগানের কোণে ফুলের রাজ্য। কুঁড়ে ঘরটার ছোট্ট উঠানে সেই সব ফুলের ছায়া কেমন দুলছিল। বেলা তখন 9টা কি 10টা। শীষ দিয়ে চলে গেল উঁচু রেলপথে 13 আপ গাড়ি। সরলা মাটির দিকে কি ভেবে আবার তাকালো 7 বছরের ছেলের দিকে। পেয়ারা তলায় মাটির ঘর বানাচ্ছিল নিমাইচরণ। পরনে খাঁকি ছেঁড়া খোঁড়া প্যান্টুল, উদাম ধুলোধূসর গা। অবিকল অবিকল দেখতে পায় ষষ্ঠীচরণ। তার চোখের কোণায় তখন জল ছিল। আর সরলা বলেছিল, ঠিকই বলেছেন বাবুমশাই, আমারও খেয়াল হয়, সাহস কইরে বলতে পারিনি। ব্যাস ব্যাস, ওই যথেষ্ট। তক্ষুনি ছেলেকে চান করিয়ে খাইয়ে দাইয়ে গোয়ার মালি ছিরু মাস্টারের পাঠশালায় নিয়ে গেল। মালির ছেলেকে পড়ালে কি লাভালাভ তা ছিরু মাস্টার জানতেন। তিনিও গরিব মানুষ, ভারী খুশি। বললেন, আয় আয় বাবা, তোদের জন্যই তো বসে রয়েছি। অবশ্য এর ফলে বহুকাল ষষ্ঠীকে বিব্রত হতে হয়েছিল। নিমাইয়ের বন্ধুরা সমানে জ্বালিয়ে এসেছে। ফুল ফলের বাগান থাকলে সেটা ঠেকানো যায় না। পরে ষষ্ঠী বুঝতে পেরেছিল পরেশবাবুর তখন মন মেজাজ খারাপ ছিল কেন। জমিদারি উচ্ছেদ, তার উপর বড়লোকের ছেলে, শৌখিন, ডাক্তারি পুরো পড়েননি, পসার জমছিল না গাঁয়ে। স্বাধীনতার পর দেশে স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল গড়ে উঠেছে। তাঁর তখন জীবন মৃত্যু সমস্যা। পরে ভিটে বাড়ি, ক্ষেত, পুকুর, বাগিচা রাতারাতি বেচে কলকাতায় চলে গেলেন। ষষ্ঠীচরণকে দিয়ে গেলেন গাঁয়ের শেষে পুকুর পাড়ে কাটা 7 জায়গা। আর তাঁর সেই সুদৃশ্য বর্ণাঢ্য বাগিচা দিনে দিনে তছনছ করল মানুষ ও গরু বাছুরে। হেগে মুতে নরককুণ্ড করে ফেলল সবাই মিলে। ষষ্ঠীর নতুন আস্তানায় সেই বাগানের একটা গোলাপ আর একটা স্থলপদ্ম এখনও টিকে রয়েছে। তাদের ফুলগুলোর দিকে তাকিয়ে ষষ্ঠীচরণ অনেক নিঝুম দুপুরে
পরিত্যক্ত নষ্ট স্বর্গের স্মৃতি ঝলমল করতে দেখে। তাছাড়া মৃত্যু এমন একটা জিনিস, মানুষের কিছু কেড়ে এমন কিছু দিয়ে যায় যার ওজন বিশাল, টান গভীর। ছেলে আর বউয়ের মৃত্যু ষষ্ঠীচরণকে টেনে এনে এই মাটিটার গায়ে বসিয়ে দিয়েছে। সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, তো কোথায় পালাবে? নব চিঠিটার আর জবাব দেওয়া হয় না। ফের চিঠি লিখে নব চুপ করে গেছে। অবশ্য নব সামান্য মিস্ত্রি মানুষ, লেখাপড়া জানে না। কিন্তু মাথা ব্যথা হচ্ছে নিমায়ের আচরণ নিয়ে। দিনে দিনে কেমন উদ্ধত মেজাজ হচ্ছে, শৌখিনতা বেড়েছে। ছেলে সাজগোজ করলে সব বাবাই খুশি হয়, কিন্তু ষষ্ঠীচরণের মনে একটা চাপা আশঙ্কা, মাছি ভন ভন করার মতো বিরক্তিকর অস্পষ্টতায় জেগে উঠতে থাকে। নিমায়ের চোখ দুটোকে কেমন অচেনা লাগে ক্রমশ। আনমনা হয়ে কী ভাবে জানতে ইচ্ছে করে। সবুজ গাছপালা, নিঝুমতা, রঙিন ঝলমলে ফুল ফলের জগৎটা ফাটিয়ে কি একটা সর্বনাশ যেন সাপের মতো মাথা উঁচু করে নীল চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। কথা জিজ্ঞাসা করলেই নিমাই আজকাল বিরক্ত হয়। এমনকি সে বলে, যাও যাও, মাটি কোপাও গে, ওসব তুমি বুঝবে না। চুপ করে যায় ষষ্ঠীচরণ। সত্যি তো, সে নিরক্ষর চাষাভুষো মানুষ। সে মাটি বোঝে, ঋতুচক্র ও আবহাওয়া বোঝে। হয়তো অবচেতনে প্রকৃতির গভীর রহস্যের কেন্দ্রে ক্রমশ হাঁটু দুমড়ে হামাগুড়ি দিতে দিতে কি এক জন্ম জন্মান্তরের স্মৃতিকীর্ণ বোধে আলোড়িত হয়ে যায় তার অস্তিত্ব। কিন্তু শিক্ষিত ছেলেকে বুঝতে পারে না। আজকাল প্রায়ই দেরি হয় তার কলকাতা থেকে ফিরতে। জিজ্ঞাসা করলে ধমক দিয়ে বলে, কাজ ছিল, সব তোমার জানা চাই নাকি? ফেরে 8:30, কোনোদিন লাস্ট ট্রেনে একেবারে 10:25। ততক্ষণে নিঝুম নির্জন প্ল্যাটফর্মের বেড়ায় ঠেস দিয়ে বসে ষষ্ঠীচরণ হ্যারিকেনের কাছে পোকা তাড়ায়। বারবার ডাউন স্টেশনের জৌগ্রামের দিকে তাকায়। কখনো উঠে গিয়ে বুড়ো রেলবাবুর কাছে সময় জানতে ইচ্ছে করে। সে দেখে বুড়ো বড়বাবু হেড মুন্ডে এ কি লিখছেন কেরোসিন বাতির আলোয়। ষষ্ঠীচরণ সংকোচ বোধ করে। দেয়ালের গোল বড় ঘড়ির দিকে ব্যর্থ চোখে তাকায়। একটা গোলাকার অর্থহীন সাদা রঙের শূন্যতা বিধাতার মুখের মতো মনে হয়। কি লেখা আছে ওতে, কি লেখা থাকে? হতাশ বুড়ো মালি যেন অবচেতনে টের পায়। কি গুরুতর গভীর সময়হীনতার মধ্যে চিরনির্বিকার প্রকৃতির মতো তার বাগানের সবজি ফুল ফলের সতত স্তব্ধতার মতোই সে আটকে পড়েছে, যেখানে দিন রাত্রি মাস বছর আর প্রহরগুলো মিলে মিশে একাকার হয়ে রয়েছে। সেই অবচেতনে আটকে পড়া অস্বস্তি নিয়ে বুড়ো রেলবাবুর উদ্দেশ্যে একটা ছোট্ট কাশির বিস্ফোরণ ঘটাতে সে বাধ্য হয়। আর বুড়ো রেলবাবু মুখ তুলে খেঁকিয়ে ওঠেন, মরণ নেই তোমার? আসেনি বুঝি? বাড়ি গিয়ে নাক ডাকাও দিকি, চত্ব সব আদিক্ষেতা। হ্যাঁ, ইচ্ছে করে ছেলের সঙ্গে জোর লড়াই দেবে এবার, কিন্তু ওই সুন্দর অপরূপ ব্যক্তিত্বের মুখোমুখি হলেই তার বুকের অভ্যস্ত আদর পোষা বেড়ালের মতো গড়গড় করে ওঠে। হয় না, পারে না। অনেক রাতে আলোর দম বাড়িয়ে
ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকায়। ছেলেবেলায় কাঠপাড়ার বিশালক্ষী দেবীর পুজোর রাতে জেগে যাত্রা শুনত সে। সেই যাত্রাপালায় এক নির্বাসিত বনবাসী রাজপুত্রের কথা মনে পড়ে যায়। দেখো দেখি, এই বন জঙ্গলে সাপ ব্যাঙ পোকামাকড়ের আড্ডায় এই ছোট্ট মাটির ঘরে কি মানায় ছেলেটাকে? তার কষ্ট হয়। একটা ভালো ঘর বাড়ি দরকার। যেমন শিক্ষিত ছেলে, রীতিমতো প্যান্ট শার্ট, এমনকি টাই পরা সাহেব ছেলে, তেমনি জায়গা না হলে মানায়। কিন্তু সে কি করবে? সে বুড়ো হয়েছে, অত বেশি খাটতে পারে না। সবজি ফুল ফল বেচে কি আর তেমন ঘর বাড়ি বানানো যায়? সেটা নিমাই চেষ্টা করলে পারে। কত টাকা মাইনে পায়, সব নাকি ব্যাংকে জমায়। তারই উচিত নিজের থাকার যোগ্য ব্যবস্থা করা। কিন্তু সেদিকে যেন মনই নেই ছেলের। ততদিনে ফের বর্ষা পড়েছে। ভিজতে ভিজতে তবু ঠিক সময়ে স্টেশনে যায় ষষ্ঠীচরণ। ছাতায় জল আটকায় না, হ্যারিকেন 2-3 বার করে জ্বালতে হয়। দেশলাই ট্যাঙ্কের মধ্যে কিভাবে ভিজে ভুট হয়ে থাকে। নিমাইয়ের গায়ে রেনকোট। দুজনে নিঃশব্দে বাড়ি ফেরে। বৃষ্টির মধ্যে কথা বলার সুযোগ ষষ্ঠীচরণ পায় না। কিন্তু বাড়ি ফিরে নিমাই তাকে তেড়ে মারতে আসে আর কি। কেন অমন করে যাবে সে স্টেশনে? বুড়ো মালি তখন হাসে। কি আর করবে? ফোকলা দাঁতের ফাঁকে বারবার বলে, অভ্যাস রে বাবা, অভ্যাস। সন্ধে হলেই ঘরে বসতে মন চায় না। যাই কি আমি? যে যায় সে আর একজনা। নিমাই রেনকোট থেকে জল ঝেড়ে ফেললে ষষ্ঠীচরণ অনুগত চাকরের মতো সেটা গ্রহণ করে। তার ভিজে গায়ে রক্ত শিরশির করে ওঠে। কিন্তু দুটো থ্যাবড়া ফ্যাকাশে হাতের তালু কি নিঃসার, যে ওই সভ্যতার স্পর্শে নতুন কিছু অনুভব করতে পারে না। তার মনে একটা চাপা লোভ কিলবিল করে ওঠে। নিমাই ঠিকঠাক যে স্বাদ ও সুখ সভ্য পৃথিবী থেকে সারা গা ও মন দিয়ে, সহস্রকোষী শোষক সত্তা দিয়ে টেনে নিচ্ছে, বুড়ো মালিও তা বাৎসল্য বা শৌখিনতার খেয়ালে একটু আধটু দাবি করতে চায়। তার দুঃখ হয় সূর্যের আলো কিংবা অগাধ বাতাস কিংবা অঝোর বৃষ্টিকে তাড়িয়ে তাড়িয়ে স্বাদ নিতে নিতে শোষণ করার মতো অগুন্তি ইন্দ্রিয় ও বোধ ওইসব উদ্ভিদের মতোই সে পেয়েছে। কিন্তু নিমাইয়ের এইসব সভ্যতার কোনো আলো, কোনো রস টেনে নেবার মতো ইন্দ্রিয় ও বোধই তো তার নেই। তাই নিমাই ভালো জামা কাপড় এনে দিলেও সে পরতে পারে না। বলে, গা কুটকুট কইরে মরে গেলুম রে। 10 হেতে সুন্দর ধুতি, বকের ডানার মতো সাদা আর মোলায়েম, খেয়াল বসে পড়ে ফেললেও একসময় গুটোতে গুটোতে উড়ু পার করে দেয়। উরুসন্ধির প্রাচীন হাড়টা বেরিয়ে পড়ে। ওইভাবে সে বেগুন খেতে হাঁটু ভাঁজ করলে প্রকৃতি ষষ্ঠীচরণের সভ্যতাটুকুকে অনবরত খামচা খামচি করে এবং পরিণামে কাঁটার আঙুলে জোর করে টেনে খসিয়ে ফেলতে চায়। ষষ্ঠী টের পেয়েছে প্রকৃতি নগ্নতা চায়। সে বড় স্পষ্টবাদী। আর নিমাই ঘরে না থাকলে সে তার জিনিসপত্র খুঁটিয়ে পরখ করতে বসে। ক্রিমের কৌটো, পেস্ট, কত কি হাতের তালুতে নিয়ে তাকিয়ে থাকে, শোকে, ভাবে। অবেচেতন আদিম
আবেগে ভূতগ্রস্তের মতো মাঝে মাঝে সে যা করে বসে, পরে নিমাই এসে টের পায় এবং ক্ষেপে যায়। একগাদা পেস্ট ওগ্রানো, মেজে মাখামাখি, নয়তো চুলের ক্রিমের শিশির খতম, এইসব নষ্টামি। আজকাল নিমাই এত ক্ষেপে যায় যে অভব্য কথাও তার মুখে আটকায় না। ষষ্ঠী শান্তভাবে ভৎসনা গ্রহণ করে। কোনো জবাব তার জানা নেই তো। যখন মনে হয় এবার নিমাই তাকে মেরে বসবে, সে আস্তে আস্তে কেটে পড়ে, বাগানে গিয়ে ঢোকে, একেবারে মাচার তলায় গিয়ে খুরপি চালাতে থাকে শেকড়ের পাশে, এবং বারবার সেই আবছায়া থেকে বিপন্ন শেয়ালের মতো নীল জান্তব চোখে ছেলের উদ্দেশ্যে তাকায়। লাফালাফি করে নিমাই চেঁচায়, থাকবো না, থাকবো না, আরে বুড়োর এখানে থাকি তো আমি বেজম্মা কালি মেশের ব্যবস্থা করব, নয়তো শালা বাসাই এ বুড়োর জন্যই তো, নইলে কি গরজ পড়েছে এত কষ্ট করে রোজ আসা আসি দুবেলা। এ বর্ষা বাদলায় ওঠো ছোট, হাওড়ায় গাদাগাদি ভিড় ঠেলে ফের গাড়ি ধরো। ইস, আমায় কি পেয়েছে রে, ডেলি প্যাসেঞ্জারই মানুষ করে, আমার রক্ত জল হয়ে গেল শালা। ষষ্ঠীচরণ ভয় পেয়ে যায়। না, আর সে ছেলের জিনিসে হাত দেবে না। মনে মনে 100 ক্ষমা চায় সে। তবে কথাটা তো সত্যি বটে, ডেলি প্যাসেঞ্জার না ডেলি পাষণ্ড। সত্যি নিমাইয়ের বড় কষ্ট হয়, কিন্তু কিন্তু কি ফিকির বাতলাবে সে, প্রাণপণে খোঁজে। না লেখাপড়া শিখে চাকরি করতে হলে শহরেতে যেতেই হবে। গাঁয়ে চাকরি কোথায়? তারপর একদিন নিমাই আনে সেই সাংঘাতিক খবর, মেষ পেয়েছে সে মেষেই থাকবে, তবে প্রতি শনিবার বিকালে আসবে, রোববারটা থাকবে বাবার কাছে, ছুটি ছাটা হলে তো তাই করবে। ষষ্ঠীচরণের বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু কিছু বলে না। সে অন্যমনস্কভাবে খুপড়ি হাতে খেতে ঘোরে, ইঁদুরের গর্ত খোঁজে, পোকা লাগা পাতায় গ্যামাক্সিন ছড়ায়। বর্ষায় সতেজ ঘন সবুজ উদ্ভিদ জগৎ, উজ্জ্বল মরশুমি ফুল তার দিকে সপ্রশ্নে তাকায়। ষষ্ঠীচরণ যেন বলতে চায়, খবর ভালো নয়, খবর ভালো নয়। এবং চারিদিক থেকে মাঝি ভন ভন করার মতো অস্পষ্ট উপদ্রব তাকে ক্রমাগত কোনো গর্তে ঠেসে ধরে। তার মনে হয় সুখলতার শেকড় উপড়ে গেছে, তাই মুখ মৃড়ীয়মান। তাড়া খাওয়া খরগোশের মতো গর্তে মুখ গুঁজে দেয় সে, অপেক্ষা করে তীক্ষ্ণ ধার অস্ত্রের গুঁতো এই এসে পিঠে পড়ল বলে। দাঁতে দাঁত চেপে অপেক্ষা করে সে। পরদিন ভোরে উঠে ষষ্ঠীচরণ রান্না করে ফেলে 7 তাড়াতাড়ি। তারপর এক ঝুড়ি সবজি নিয়ে চুপচাপ বেরিয়ে পড়ে। নিমাই চলে যাবে তার জিনিসপত্র নিয়ে, তালা এঁটে চাবি নির্দিষ্ট কুলুঙ্গির গোপন জায়গায় রেখে যাবে, বরাবর যেমন রাখে। কিন্তু আজ এ যাওয়া সে সহ্য করতে পারবে না। ষষ্ঠীচরণ বাড়ি বাড়ি ঘুরে সবজি বেচে, স্টেশন কোয়ার্টারে যায়। ফেরার সময় ঝাড়ু সাঁওতালের বাড়ির সামনে তেঁতুল তলায় দাঁড়িয়ে অপ্রত্যাশিত রোদে ছেলেকে দেখতে পায়। উঁচু প্ল্যাটফর্মে বেকশালী ঘোড়ার মতো অপেক্ষমান। রাউন্ড ট্রেনটা না আসা অবধি সে নড়ে না। ট্রেন আসে, গর্জনকারী ভয়ঙ্কর সভ্যতার প্রবাহ, এবং সেই প্রবাহ ঝেঁটিয়ে তুলে নিয়ে যায় ষষ্ঠীচরণের আত্মজোকে। দুটো শুকনো চিমসে ঠোঁট কাঁপে ষষ্ঠীচরণের। শেষবারের মতো সে কি অসহায়, কি অপ্রয়োজনীয় তুচ্ছ
তুচ্ছ কাঠ কুটো। ঝাড়ু হারাম বেরিয়ে বলে, দেঁড়ে রয়েছ? হুঁ, দেঁড়ে আছি। সেই সন্ধ্যায় আর ময়নার মাঠে আলোটা ফোটে না। বুড়ো রেলবাবুর বিভ্রম খুঁজতে দেরি হয়। আবার সন্ধ্যা আসে, আলো ফোটে না। আবার আসে, আলো ফোটে না। ময়নার মাঠ একগাল অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সিঙ্গি পুকুরের দিকে শেয়াল ডাকে। তারপর বৃষ্টি আসে। কোনো আলো সেই প্রাকৃতিক জরায়ুর থেকে অঙ্কুরোদ্গমনের মতো জন্মলাভ করে না। প্ল্যাটফর্মে গয়লারা ডাকাডাকি করে, কার্তিক, কার্তিক রে, ফটিক, ও ফটকে, বুড়োদা, মা কোন রে? কিন্তু সব ডাক আর চরমতা পায় না। কাঁপানো বুড়ো গলার চিৎকারে, নিমা, নিমাই রে, নিমাই, কই, এই কোথায়? আরো কিছু সন্ধ্যা আসে। তারপর সবাই টের পায় নিমাই কলকাতার মেসে থাকে আজকাল। তখন সবারই কেমন খারাপ লাগে। মানুষের মনের হয়তো এই রীতি। বুড়ো রেলবাবুও ষাঁড়ের মতো কাঁধ বাঁকা করে বলে ওঠেন, দুঃশালা। পরের শনিবার সকাল থেকে ষষ্ঠীচরণে বাড়ি ও বাগানে একটা সাজো সাজো ব্যস্ততা শুরু হয়। ঘর দোর উঠোন রাঙামাটিতে নিকোনো হয়। বৃষ্টির লক্ষণ নেই। আকাশ উজ্জ্বল নীল। পাখিরা খুশি হয়ে এই রোদকে অভিনন্দন জানাচ্ছে। গাছ লতা পাতার খুশি, ফুলের মুখে হাসি। ষষ্ঠীচরণ তাদের শেখা ভাষায় ঘোষণা করে দেয়, আজ আমার নিমাই চরণ আসবে, নিমাই চরণ আসবে। তার মনে হয় এই ঘোষণা শুনে শেকড় শুদ্ধ উদ্ভিদ এবং পালকের ভিতরে ছোট্ট হৃদয়গুলো দুলে উঠল। কিছু প্রজাপতি বাবুবাড়ির ফুটফুটে ছেলে মেয়েদের পুজো মণ্ডপে দৌড়ে যাওয়ার মতো করে কোত্থেকে নাচতে নাচতে এসে গেল। গাছপালা ফুল ফলের বুড়ো রাজা মনে মনে সকলকে সম্ভাষণ জানালো। নির্জন ঘাটের দিকে শৌচকর্মে আসা গাঁয়ের বৌঝি কিংবা পুরুষদের সে চেঁচে পড়ে শুনিয়ে দিল, শোনো, আজ নিমাই চরণ আসছে গো, নিমাই চরণ আসছে। কাঠবেড়ালি মারতে আসা সাঁওতাল ছেলেদের জানালো, আমার নিমাই আসবে, যা যা যা, গন্ডগোল করিস নি বাবারা। ঘরের ভিতর কুলিঙ্গিতে নিমাইয়ের বাঁধানো ফটোটা ঝাড়পোছ করল সে। মনে মনে বলল, শিবালে, ফিরে আয় বাবা, প্রভু জগন্নাথ তোকে রক্ষা করুক। তারপর সেই দীর্ঘ অস্বস্তিকর প্রতীক্ষার অবসান হয়। ঝোপের আড়ালে জেগে ওঠে সুন্দর ঝকঝকে তরুণ মূর্তিটি। স্মৃতিময় হাসিটিও দেখা যায়। ষষ্ঠীচরণ বেড়ার ধারে চুপচাপ বুকে ঝড় নিয়ে অপেক্ষা করে। তারপর আস্তে আস্তে বলে, হায় হায়। নিমাই ঝটপট বলে, হ্যাঁ শোনো, এক্ষুনি আবার ফিরে যেতে হবে, ভীষণ দরকার আছে, শুধু একটা কথা বলতে এলুম, কাল। ষষ্ঠীচরণ বলে, আই মরো না আমার, আগে বস বাবা, হাত মুখে জল টল দিয়ে। না শোনো, যা বলতে এলাম, কাল আমার এক বন্ধু আসবে, মানে আমার সঙ্গে আসবে সকালের ট্রেনে, সন্ধ্যায় একসঙ্গে ফিরবো, তাই সে তো ভালো কথা, ভালো কথা, আসবে ওই কি, তোমার বন্ধু বান্ধব, মুই মাছ আনবো, রাঁধবো, মারবো, কি কি করতে হবে বলে দাও। ষষ্ঠীচরণ উৎসাহে বলে। নিমাই ধমকায়, আরে শোনোই না কথাটা, তোমাকে কিন্তু কাল একটা কাজ করতে হবে।
বলি সে ফিক করে হাসে। ফের বলে, অন্তত কাল একটা দিন তোমাকে বাবা টাবা বলতে পারবো না। তোমাকে তোমাকে কি বলে ডাকবো বলো তো? মুহূর্তে ষষ্ঠীচরণ টের পায় ব্যাপারটা। তার মুখে একটা আবছা অন্ধকার এসে যায়, কিন্তু ঝটপট সেটা সরিয়ে ফেলে হাসতে চেষ্টা করে। তুই ছেলেবেলায় কর্তাবাবুর ছেলে দেখা দেখি বুড়ো বলে ডাকতিস। নিমাই হাততালি দিয়ে লাফায়। এক্স্যাক্টলি, মনে পড়েছে, বুড়ো, ওয়ান্ডারফুল। শোনো, তুমি তাহলে বুড়ো, শুনে যাও মন দিয়ে। এটা আমাদের বাগান বাড়ি, বুঝেছ? আমাদের। নিজের বুকে টোকা মারে। বাড়ি একটু দূরে, ধরো মেমারিতে। আমরা বেশ বড় লোক, বনেদি ফ্যামিলি, ব্যবসা আছে সেখানে। এটা কিনা আমাদের বাগান বাড়ি। আমার বন্ধু এসব জানে, কিন্তু খবরদার, বন্ধুকে নিয়ে বাগান বাড়িতে ছুটি কাটাতে আসছি, সেখানে মালি রয়েছে। তারপর ব্যাস ব্যাস, বুঝেছি রে সোনা, বুঝেছি। ছেলের ঘড়ি পরা হাতটা সাবধানে ধরতে চায় ষষ্ঠীচরণ। ফের বলে, আমার কপাল বাবা, আমার কপাল। লেখাপড়া শিখিনি, মাটি কুপিয়ে মানুষ হয়েছি। জীবনটা কি করে যে কেটে গেল। আয় ঘরে আয়, পেঁপে রেখেছি, কলা রেখেছি, সঙ্গে নিয়ে যাবি। হ্যাঁ রে, সেখানে খাওয়া দাওয়া কীরকম হয় টয়? নিমাই বাধা দিয়ে ঘড়ি দেখতে দেখতে বলে, যাই, ট্রেন এসে পড়বে। যা বললুম যেন ভুল না হয়। তারপর হন্তদন্ত ঘুরে পা বাড়ায়। তারপর হঠাৎ থেমে ঘোরে এদিকে। দেখো বাবা, আমার প্রেস্টিজ পাংচার করো না, দোহাই তোমার। লক্ষ্মী বাবা আমার, কেমন? একদিনের ক্ষতি পরে 1000 লক্ষবার বাবা বলে ডেকে পুষিয়ে দেব। মাটিতে উদ্ভিদের মতো আটকে থাকা ষষ্ঠীচরণ হাত নাড়ে। ছেলের চোখে করুণাতা। তা হবে সোনা, তাই হবে। এবং নিমাই গাছপালার আড়ালে অদৃশ্য হলে সে ততক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। একটা কিছু কি ঘটে গেল? কি সেটা? সচেতন হয়ে বুঝতে চেষ্টা করে সে। আর তার ঘোলাটে সুপ্রাচীন চোখ থেকে ক্রমাগত জল টেনে নিতে থাকে প্রকৃতি। কেমন করে সকাল এলো বুঝতে পারল না বুড়ো মালি। হেসে হেসে মনকে বলে, এক যাত্রা গানের আসর রে ষষ্ঠীচরণ। কেউ রাজা সাজে, কেউ প্রজা। কত নকল বাগানে জল সেচতে হয়, কত নকল ফুল ফোটে। তুই আজ বাবুদের আসরে মালির পাঠ পেয়েছিস, ধন্য হ। পাঠ মুখস্থ কর বেটা, যেন বাজে কথাটি বলে ফেলিস নে, সেই হারাবে সহপাঠী। তারপর দুই বন্ধু আসে। নিমাই ডাকে, বুড়ো, ও বুড়ো, কোথায় রয়েছ? ওফ, এ মালিটাকে নিয়ে আর পারা যায় না। এবং একটা মিহি সুরময় নিটল হাসি ঠুং ঠুং বাজে নির্জন বাগানে। তখন ষষ্ঠীচরণ বেরিয়ে তাকায়। তার চোখের পলক পড়ে না। বন্ধু, তার ছেলে নিমাই চরণের বন্ধু, বেল বটম প্যান্ট আর গেঞ্জি পরা, ছাঁটা চুল। ক্রমে ক্রমে ষষ্ঠীচরণ বুঝতে পারে এটি মেয়ে। তার বুকের দিকে স্বপ্নাচ্ছন্ন মানুষের মতো তাকিয়ে থাকে। ছুঁয়ে দেখতে ইচ্ছা করে, সত্যি নাকি? শটটা উদ্ভট, অবিশ্বাস্য লাগে। আর হালকা মিটে চঞ্চল স্বরে প্রকৃতির সাজানো দরজায় মুক্ত ঝরতে থাকে। বাহ, কত ফুল, কত! ওগুলো কি?
তোমাদের বাগানটা সত্যি ওয়ান্ডারফুল। আই এগ্রি। ইস, এই পাড়াগাঁয়ে প্রিন্স অ্যালবার্ট গোলাপ ফোটে। বাজি, এর নাম প্রিন্স অ্যালবার্ট। নিমাই বলে, ঋতু, ঋতু, এই ওদিকে যেও না, ভীষণ সাপখোপ থাকে। ঋতু বলে, পাগল, মরে যেতে ইচ্ছা করছে না আমার। ইস, কত পাখি, এ যে স্রেফ চিড়িয়াখানা। মালি, ওটা কি পাখি? ওই যে ওই। ষষ্ঠী আস্তে আস্তে বলে, পাতকোয়া। আচ্ছা মালি, রজনীগন্ধা নেই এখানে? রজনীগন্ধা? ষষ্ঠী আঙুল তুলে দেখায়। তখন ঋতু ঝাঁপিয়ে যায় সেদিকে। নিমাই এগিয়ে গিয়ে সাবধান করতে চেষ্টা করে, তারপর পটাপট কিছু ফুল তুলে ঋতুর চুলে গুঁজে দেয়। ঋতু ছোটাছুটি করে, প্রজাপতি, প্রজাপতি, ওগুলো কি ফুল? নিমাই চেনে না। সে বলে, বুড়ো, ওগুলো কি ফুল, সরু সরু সাদা সাদা? ষষ্ঠী বলে, কুসুম ফুল। খায়? খিলখিল করে হাসে ঋতু। ফুল খায়? ভাবা যায় না। ও মালি, বৃষ্টির রাতে তুমি একা থাকো, ভয় করে না? ষষ্ঠী মাথা দোলায়। আর ঋতু ডাকে, অনবরত প্রশ্ন করে, এটা কি, ওটা কি? তাই শুনতে শুনতে ও অস্পষ্ট জবাব দিতে দিতে ষষ্ঠীচরণের মনে কিন্তু অদ্ভুত কথা আসে। এই চঞ্চলতা, খুশি, স্পন্দন, স্বাস্থ্যময়তা, হাসি আর যৌবন আর সুরময় কণ্ঠস্বর কেন যেন তার চেনা লাগে। কে এই মেয়েটি? তার বাগান ভরিয়ে দিয়েছে বিহ্বলতায়। এই রমণীয় প্রবাহ আরণ্য সংসারকে ধুয়ে উজ্জ্বল করে। ভরে গেল প্রাচীন নির্জনতা আর নিঃশব্দ। এই প্রতীক্ষাতেই কি সব গাছ ও লতার অঙ্কুরিত হয়, ফুল ফোটে, ফল ধরে। ফলে ভরে গেল তার বোবা বাগান। পূর্ণতা টলমল করতে থাকে চারপাশে। মনে হলো সব কিছু থেকে উচ্চারিত হচ্ছে এক পুরনো গভীর কণ্ঠস্বর, তোমার অপেক্ষায় ছিলুম, এসেছো, খুশি হয়েছি আমরা। মাটির মানুষটির অবচেতনায় যেন হাজার হাজার বছরের মাকড়সার ঝুল, জন্তুর নাঁদি, কীটের দাঁতের জড়ো করা মাটি, পাখির বাসার খড়কুটো সে সরিয়ে ফেলতে থাকে। আর কত জন্ম জন্মন্তরের আবছা সব ছবি ফুটে ওঠে। হায়, আলো নেই, আলো নেই, কি অন্ধকার! সে বোবার ধরা স্বপ্নগত চিৎকার ফোটাতে চায় চং ধরা জিভে, তোমাকে চিনি, তোমাকে চিনি। সেই সময় অবাক কলকাতার মেয়েটি তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আরে, তুমি তুমি কাঁদছো কেন মালি? কি ব্যাপার? এই সুগত, সুগত, আরে কি কাণ্ড দেখে যাও, তোমাদের মালি বুড়ো কাঁদছে যে। নিমাই একগোছা মাঠ মল্লিকা কুড়োচ্ছিল। এদিকে ঘুরে সে অস্বস্তিতে পড়ে যায়। পরি কি মরি করে দৌড়ে আসে। ঋতুর হাত ধরে সে অন্যদিকে সরে যেতে চায়। অপ্রস্তুত ও ভীতু সে হেসে বলে, বুড়োটা, বুঝেছ ঋতু, বুড়োটার মাথায় না ছিট আছে, মাঝে মাঝে কাঁদে, চলে এসো, ওদিকে যাই। ঋতু বলে, তাই বুঝি? তবে নিশ্চয়ই কোনো সাইকোলজিক্যাল ব্যাপার আছে। হ্যাঁ, মানে অনেক দিন আগে ওর একটা ছেলেকে এখানে সাপে কেটেছিল, বুঝতে পারছো, পাড়া গাঁ, তার ওপর এত সব জঙ্গল, সেই থেকে বেচারা হাত পাগলা হয়ে গেছে। আর অমনি
হেঁট হয়ে খুরপিটা তুলে নেয় ষষ্ঠীচরণ। আচমকা ভয়ঙ্কর মুখভঙ্গি করে নিষ্ঠুর গলায় চেঁচিয়ে ওঠে, খবরদার, খবরদার! খুরপিটা আকাশে নাড়া দিয়ে লম্পঝম্প করে। চলে যাও, চলে যাও ওখান থেকে, চলে যাও, এক্ষুনি পালাও, নয়তো খুন করে ফেলবো, খুন করব, পালাও। ঋতু নিরাপদে স্বরে খিলখিল করে হাসে। আরে এ যে সত্যি পাগল! এক মুহূর্তের জন্য চমকে উঠেছিল নিমাই, কিন্তু কি করবে বুঝতে না পেরে ততক্ষণে অকথ্য চিৎকার করে ষষ্ঠীচরণ দারুণ লম্পঝম্প শুরু করেছে। ভয় পেয়ে যায় নিমাই। আর কিছু হোক না হোক, দিলে সব চমৎকার প্ল্যান ভেস্তে। সে বুঝতে পারে বুড়ো এখন হাতের বাইরে চলে গেছে। প্রেস্টিজ, হ্যাঁ প্রেস্টিজ প্রায় বিপন্ন। লাল বিপদ জ্ঞাপক সংকেত জ্বলে উঠেছে। সাপে কাটার ব্যাপারটা তোলা ঠিক হয়নি, একটা গুরুতর জায়গায় খুঁচিয়ে দিয়েছে। কি ভুল, কি ভুল! বেরো, বেরো আবাগির বেটা বেটিরা, বেরো! তোর কর্তা বাবার বাগান বাড়ি, এক্ষুনি চলে যা, নয়তো খুন করাবি করে ফেলবো। ষষ্ঠীচরণ ছেলের দিকে তেড়ে যায়। ঋতু ব্যস্তভাবে উদ্বিগ্ন মুখে ডাকে, সুগত, সুগত, চলে এসো, থাকবে। সুগত বুড়ো মালিকে দেখছিল, চোখে চোখ নিষ্পলক। আর তখন মালিও থেমে ঘোলাটে চোখে তাকায় নিষ্পলক। দুজনে কয়েক মুহূর্ত দেখতে থাকে পরস্পরকে। তারপর সবেগে ঘোরে নিমাই, হন হন করে বেড়ার বাইরে ঋতুর কাছে চলে যায় এবং আচমকা একটা ঝাঁঝরা আত্মনাদ তার টেরিলিনের জামার পিঠে গিয়ে ঝাপট মারে। নিমাই চরণ, নিমাই চরণ! চলতে চলতে ম্লান মুখে কলকাতার মেয়েটি শুধায়, নিমাই চরণ কে? সুগত বলে, ওর ছেলের নাম, যাকে সাপে খেয়েছিল। ওরা যেতে যেতে শোনে পিছনের বাগান বাড়িতে অত্যুজ্জ্বল সকালের রোদ ও সতেজ গাছ, ফুল, পাখি, প্রজাপতি, পোকামাকড়ের ব্রহ্মতালু ফুঁড়ে একটা প্রাকৃতিক গর্জন কিংবা হাকার, ক্রোধ কিংবা কান্না শিশিয়ে উঠছে। নিমাই চরণ, নিমাই চরণ, নিমাই চরণ, নিমাই চরণ। সুগত আর কোনোদিন আসবে না তাদের বাগান বাড়িতে। তাদের মালিটা সাপে কাটা ছেলের শোকে এতদিনে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঋতু বলে, সত্যি ট্র্যাজিক, মানুষ কি অসহায় এসব ব্যাপারে, তাই না সুগত? নিমাই সিগারেট ধরিয়ে গলা ঝেড়ে আস্তে আস্তে বলে, রিয়েলি? তার শ্যাম্পু করা চুলগুলো ময়না মাঠের বাতাস এসে শেষবারের মতো আঙুল বোলায়, যেন বলে, ভালো থেকো বাছা। শেষ হলো মোহন মেমোরি টেলসের আজকের নিবেদন। সৈয়দ মুস্তাফা সিরাজের একটি ছোট গল্প, পুষ্পবনে হত্যাকাণ্ড। যদি আমাদের গল্প আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।